সকলকে আবারও স্বাগতম বিসিএস হাউসে। আজকে আমি একটা সুন্দর টপিক পড়েছি। আসলে আমি এই বইটার তৃতীয় অধ্যায়ে চলে এসেছি, কিন্তু আমার কাছে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং লাগার কারণ বর্তমানে রাশিয়ার সাথে অন্যান্য কান্ট্রিগুলোর যে সম্পর্ক, যেমন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলমান এবং রাশিয়ার সাথে বাংলাদেশ যেহেতু খুব নিকটবর্তী একটা কান্ট্রি এবং রাশিয়া ইতিমধ্যে একটা যুদ্ধে চলছে এবং বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা রাশিয়ার একটা উদ্যোগ। এবং এখানে রাশিয়া, আমরা যে ইউরেনিয়ামটা আনছি সেটাও রাশিয়া থেকে। সুতরাং রাশিয়া ইউরেশিয়ায় অবস্থিত হওয়ার কারণে রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সম্পর্ক জানার জন্য আমার যেটা মনে হয়, আগে সেই দেশটার ইতিহাস জানাটা আমাদের কাছে জরুরি। এই জন্য আসলে আমার এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট লেগেছে। আচ্ছা, শুরুতে আমি কোন বইটা পড়ছি? আমি পড়ছি অনেক জনপ্রিয় একটি বই, বিশ্ব রাজনীতির 100 বছর, তারেক শামসুর রহমানের, এবং এটি হচ্ছে প্রথম খণ্ড। প্রথম খণ্ডের আমি তৃতীয় অধ্যায়ে আছি। আমি একটু অধ্যায়গুলো একবার আপনাকে দেখিয়ে দিই। তৃতীয় অধ্যায় আমি অলরেডি কভার করেছি। আমি প্রথমেই প্রাক কথন, এখানে ঊনবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলী। এটা একটা সুন্দর ছকের মাধ্যমে কোন বছরে কি কি ঘটনা ঘটেছে, কোনগুলো অনেক ইম্পর্টেন্ট, সেই ঘটনাগুলো দেওয়া আছে। তারপর আছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, কি কি কারণে হয়েছিল, কোন কোন কান্ট্রি এখানে জড়িত আছে, এই বিষয়গুলো আছে। এবং তারপর আছে রুশ বিপ্লব, এটা আমার তৃতীয় অধ্যায়। প্রথমে রুশ বিপ্লবের শুরুতেই মার্কস এবং এঙ্গেলসের একটা সুন্দর কথা দেওয়া আছে। কথাটা অনেক বড়, যার মধ্যে আমি আমার দাগানো অংশটুকু শুধু পড়ছি, কারণ এটা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে। অপ্রেসর অ্যান্ড অপ্রেসড stood in constant opposition to one another, carried on an uninterrupted, now hidden, now open fight, a fight that each time ended either in a revolutionary reconstitution of society at large or in the common ruin of the contendent classes. তার মানে শোষিত এবং শোষক সকলে একটা কনস্ট্যান্ট অপোজিশনের মাধ্যমে, মানে তারা সবসময় ধ্রুবভাবে একজন আরেকজনের বিপরীতে। সাধারণত আমরা সবসময় আমাদের বসকে গালি দিই, আমাদের অধস্থন যে কর্মচারী তারা আমাদের গালি দিবে এবং আমাদের বসরাও গালি দেয়। আসলে অপ্রেসর, নির্যাতিত এবং যে নির্যাতিত হচ্ছে, সেই দুইজনের মধ্যে আসলে সবসময় একটা খুব খারাপ রেশারেশির সম্পর্ক থাকবে। এবং এই জিনিসটা তখনই শেষ হবে আইদার ইন এ রেভলিউশনারি রিকনস্টিটিউশন অফ সোসাইটি, আমাদের সমাজের একটা আমূল পরিবর্তন হবে। হয় আমি বসের গোত্রে চলে যাব, তাহলে আমি বসকে গালি দিব না, অর ইন দ্য কমন রুইন অফ দ্য কন্টেন্ডেন্ট ক্লাসেস, অথবা যে ক্লাসগুলো আছে সেই সবগুলো ক্লাস ব্যর্থ হয়ে যাবে। আইদার আমি আমার বসের শ্রেণীতে উঠে যাব, তাহলে আমি আমার নিচের কাউকে নিয়ে ভাববো না, আমি আমার বসকে আর গালি দিব না, আমি সুখে থাকবো। অথবা কমন রুইন অফ কন্টেন্ডেন্ট ক্লাসেস, অথবা যত ক্লাস আছে সবগুলার কমন রুইন, সবগুলো ব্যর্থ হবে। এখন সবগুলো যখন ব্যর্থ হবে, এই কথাটার মধ্যে চলে আসছে কি সমাজতন্ত্র। তার মানে রুশ বিপ্লব সমাজতান্ত্রিকতার উদ্ভব ঘটাইছে। এবং কারা কারা? মার্কস এবং এঙ্গেলস। এবং এই বইটার নাম কি? দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। এই বইটা আসলে আমরা সবাই প্রিলিতে পড়েছি, আমরা রিটেনে পড়েছি, আসলে খুব নন একটা বই। আচ্ছা, এখন শুরু করছি রুশ বিপ্লব। রুশ বিপ্লবের আরেকটি নাম হচ্ছে অক্টোবর বিপ্লব। রাশিয়া প্রকৃতপক্ষে 3টি বিপ্লব ঘটেছিল। আমরা যেটা মনে করি যে রাশিয়ায় একটি মাত্র বিপ্লব ঘটেছিল, আসলে সেটা নয়, রাশিয়াতে 3টি বিপ্লব ঘটেছিল। এবং তার সর্বশেষ ভাগে ছিল বলশেভিকরা লেনিনের নেতৃত্বে ক্ষমতা দখল করে। তার মানে লাস্ট যে বিপ্লবটা, রাশিয়ার লাস্ট যে বিপ্লবটা, সেটাই আসলে রুশ বিপ্লব হিসেবে খুব বেশি পরিচিত হয়। আচ্ছা,
1905 সালে জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিপ্লব সংগঠিত হয়। এরপরে জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিপ্লব সংগঠিত হয়, তখন এরপরে আমরা জারতন্ত্রকে তারা পতন ঘটাইতে পারে। জারতন্ত্র পতন ঘটানোর পরে 1917 সালে, আমরা জানি রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব 1917 সালে হয়েছিল অক্টোবর মাসে, কিন্তু 1917 সালে মার্চ মাসের বিপ্লবে ডুমা বা রুশ পার্লামেন্টের মাধ্যমে মধ্যবিত্ত বা বুর্জুয়া শ্রেণী ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এখন এখানে শাসক বা আমাদের রুশ বিপ্লবটা হয়েছিল প্রথমে জার শাসকের বিপক্ষে। 1905 সালে জার বা রাশিয়ার যে সম্রাট, সে খুব অত্যাচারী ছিল, সে শ্রমিকদের কৃষকদের খুব নির্যাতন করতো, এই জন্য কমন পিপল তার বিরুদ্ধে আন্দোলন করে। তার বিরুদ্ধে আন্দোলন যখন করলো, এখন জার বা সম্রাট তো নিজে নিজে কমন পিপলকে অত্যাচার করতে পারে না, তার আসলে মধ্যবর্তী একটা লাইন থাকে। তাহলে ফার্স্ট লাইনের বিপক্ষে থার্ড লাইন বা শ্রমিক শ্রেণী যখন লড়াই করলো, ফার্স্ট লাইনটা যখন শেষ হয়ে গেল, তখন উদ্ভব ঘটলো সেকেন্ড লাইন বা মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী কারা? যারা ওই জমিগুলোর মালিক, কৃষক যে জমিতে চাষ করছে সেই জমিগুলোর মালিক, অথবা যারা কোনো কলকারখানা, ছোট কোনো কলকারখানার মালিক, তারা হচ্ছে বুর্জোয়া বা সেকেন্ড শ্রেণী। তাহলে ফার্স্ট শ্রেণী যখন চলে গেল, তখন সেকেন্ড শ্রেণীর উদ্ভব ঘটল। সেকেন্ড শ্রেণী একটি ডুমা বা রুশ পার্লামেন্টের মাধ্যমে তারা দেশটাকে শাসন করত। কিন্তু পার্লামেন্ট সমাজের মানুষের যে মৌলিক চাহিদা, আসলে আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল খাবারের জন্য। কেন খাবারের এত সংকট হয়েছে সেটা আমি পরবর্তীতে বলছি। খাবারের জন্য যখন তারা সংকট হইল এবং সেই আন্দোলনের মাধ্যমে তারা সেই সমস্যাটার সমাধান পেল না, 1917 সালে মার্চ মাসে ডুমা প্রতিষ্ঠিত হলো। তারপরে এপ্রিলে এসে ভিএইচ লেনিন, যার নেতৃত্বে আসলে অক্টোবর বিপ্লবটা সংঘটিত হয়েছিল, ভিএইচ লেনিন অক্টোবরে এসে একটি থিসিস পাবলিশ করলো। বললো যে তোমরা যে কারণে আন্দোলনটা করেছিলে সেই কারণটা ব্যর্থ হয়েছে। আসলে এখানে দ্বিতীয় একটি শ্রেণীর উদ্ভব ঘটেছে। এখন তোমাদের মুক্তি পেতে গেলে দ্বিতীয় শ্রেণীটাকে